শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন সহ যুব আন্দোলন কাউখালী উপজেলা শাখার সম্মানিত সভাপতি এইচ.এম. হাফিজুল্লাহ সহ আমার সমবেত ছাত্র বন্ধুগণ। আলোচনা অনেক হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে 13ই মার্চ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 37 বছর অতিবাহিত করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই 37 বছর জনগণকে নিয়ে, জনগণের পাশে থেকে ধারাবাহিকভাবে তারা কার্যক্রম পরিচালনা করে চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চায়। আজকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে যেত, আজকে 37 বছরে আজকে 7 বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। যদি ইসলামী আন্দোলন যুগপৎ আন্দোলনকে বিশ্বাস করত, ইসলামী আন্দোলনের আমির সহ কেন্দ্রীয় দায়িত্বশীল জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, একেবারে তৃণমূল পর্যায়ে দায়িত্বশীলরা যদি চিন্তা করতেন যে আমরা ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, তখন যখন অফার দিয়েছে সেই অফারের সাথে যদি একমত পোষণ করতাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো আগে সংসদে তাদের সংসদ সদস্য থাকত। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করছে, রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে বসানোর জন্য চেষ্টা করছে, সেই ধারাবাহিকতার আলোকে ইসলামী আন্দোলনের 37 বছরের কার্যক্রম চলমান রেখেছে। আজ 2024 সাল, জুলাই আগস্ট 36 দিন যে সংগ্রাম হয়েছে, এই 36 দিনের সংগ্রাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশের ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে রাজপথে ছিল। আমরা অনেক দায়িত্বশীল আছে যারা রাতে নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই। ওই ফেসিবাদ সরকারের দোষর এবং তাদের ওই পেটুয়া বাহিনী কর্তৃক হয়রানি, মিথ্যা মামলা, গ্রেফতারি পরোয়ানা, বিভিন্ন কিছু মাথায় নিয়ে তারা রাত্রে বাড়িতে ঘুমাতে পারে নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপরও কোন বস্তুবাদী নীতি এবং আদর্শের সাথে আঘাত করে নাই। কারণ ইসলামী আন্দোলন বিশ্বাস করে সমস্ত কিছুর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, আর বেইজ্জতি করার মালিকও আল্লাহ। আজ আমরা আমাদের দলের আমির হযরত পীর সাহেবুল চরমনাই স্পষ্ট ভাবে বলেন যে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে এই বিরোধী দল বানাবে এই ধরনের অফার দিয়েছে এবং আমাদেরকে সিট দিবে। যেই কয়েকটা সিট দিবে, এই কয়েকটা সিট আমাদেরকে তারা বিজয়ী করবে। যদি আমরা ইসলামে লিখিত চাই, তারা ইসলামে লিখিত দিবে। নির্বাচনের জন্য যত খরচ, তারা অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। চরমনাই মাদ্রাসায় তারা সরকারিভাবে ভবন করে দিবে। চরমনাই যে নদী ভাঙতেছে, সেই নদী সরকারিভাবে তারা পাইলিং করে দিবে এবং মোহতারাম আমির হযরত পীর সাহেবুল চরমনাই নায়েবে আমির এবং আমাদের দলীয় কার্যালয়ে করে দিবে। এত কিছু অফার দেওয়ার পরেও ইসলামী আন্দোলনের মোহতারাম আমির হযরত পীর সাহেবুল চরমনাই নীতি এবং আদর্শকে টলাতে পারেনি। এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 37 বছরের ইতিহাসে কেউ ইনশাআল্লাহ
এই সংগঠনের বুকে কেউ কালিমা লেপন করতে পারে নাই এবং অদূর ভবিষ্যতেও ইনশাআল্লাহ পারবে না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিচালিত হয় কোরআন এবং হাদিসের ভিত্তিতে। হযরত উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে এই অনুযায়ী ইসলামী আন্দোলন সামনের দিকে পরিচালিত হচ্ছে। আজ একটি কথা আপনাদেরকে না বললেই নয়, বাংলাদেশে কোন উলামায়ে কেরাম পর্দার বয়ান করতে পারতেন কিনা এটা একটা চিন্তার বিষয়। তৎকালীন সময়ে বিএনপি মহাসচিব ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব। উনি আমাদের মরহুম হযরত পীর সাহেব চরমনাই ওনাকে অফার করেছিলেন, বলেছিলেন হুজুর আমাদের নেত্রী একটু আপনার সাথে সাক্ষাৎ করবেন। আমাদের দলের নেতা বলেছিলেন ঠিক আছে আপনার নেত্রী আমার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু সেটা পর্দা সাপেক্ষ হতে হবে। তার প্রেসিডিয়াম সদস্যদেরকে নিয়ে একটি রুমে বসবে, আমি আমার প্রেসিডিয়াম সদস্যদেরকে নিয়ে আরেকটি রুমে বসবো। সেখানে একটি মাইক্রোফোন থাকবে, সাউন্ড বক্স থাকবে, আমার রুমে একটি মাইক্রোফোন সাউন্ড বক্স থাকবে। আপনাদের প্রেসিডিয়াম সদস্য প্রশ্ন করবে, আমাদের প্রেসিডিয়াম সদস্য উত্তর দেবে, আমাদের প্রেসিডিয়াম সদস্যরা প্রশ্ন করবে, আপনাদের প্রেসিডিয়াম সদস্যরা উত্তর দেবে। কিন্তু খালেদা জিয়া কোনো কথা বলতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না। তখন আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব বলছিলেন হুজুর এত বড় বড় আলেম রয়েছে, তারা নেত্রীর সাথে দেখা করেছেন, তার পাশে বসেছেন। আপনারা দেখেছেন মাদ্রাসায় উস্তাদের সামনে শুধু ডেস্ক থাকে, টেবিলের মতন থাকে না, ওই একটা ডেস্ক এখন আমাদের ইসলামী আন্দোলনের অফিসে রয়েছে। তখন ওই ডেস্কের উপরে চারটা আঙ্গুল দিয়ে একটু থাবা দিয়ে বলতেছিলেন, হে আব্দুল মান্নান ভূঁইয়া, অমুক সাইকুল হাদিস কোরআনও না, অমুক মূর্তি হাদিসও না, কোরআন কি বলেছে হাদিস কি বলেছে আমি ফসলুল করি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেটার উপরে আমি ইস্তেকামাত থাকবো। তাতে যদি আমার কোন মুরিদান আমার কর্মী বাহিনী আমার পিছনে থাকে থাকুক, না থাকে না থাকুক। আজকে এই পর্দাকে যদি তিনি বিদ্যাঙ্গুলি দেখাতেন, তাহলে বড় বড় জাফরাল উলামায়ে কেরাম আজকে মহিলাদের পাশে বসে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করেছেন। এই বাংলাদেশে কোন উলামায়ে কেরাম দ্বিতীয়বার আর এই পর্দায় ওয়াজ করতে পারতেন না। এখান থেকে আমরা এই জিনিসটাই বুঝতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের কথা ভাবে, এই দেশের জনগণের কথা ভাবে। আজকে যিনি হিন্দু রয়েছেন ইসলামী আন্দোলনের ছায়াতলে তারা নিরাপদ। আজকে যারা খ্রিস্টান রয়েছেন তারা ইসলামী আন্দোলনের ছায়াতলে নিরাপদ। যারা বৌদ্ধ রয়েছেন, যারা নাস্তিক রয়েছেন, তারা ইসলামী আন্দোলনের কাছে কি নিরাপদ। আজকে যারা বিএনপি করছেন তারাও ইসলামী আন্দোলনের কাছে নিরাপদ। আজকে যারা আওয়ামী লীগ করছেন তারাও ইসলামী আন্দোলনের কাছে নিরাপদ। কারণ ইসলামী আন্দোলন সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেয় না। কথা ঠিক কিনা? কিন্তু এই 5ই আগস্ট পরিবর্তন হয়েছে। আজকে রাত্রে বাড়ি থাকা সম্ভব হয়নি। যে আজকে পিকেটিং ছিলাম, যিনি আমাদের অনেক দায়িত্বশীল মিছিল মিটিং ছিল, রাত্রে বাড়িতে থাকতে পারে নাই। কারণ রাত্রে তো বাড়ি দিনে রেড দিয়ে পুলিশ বাহিনী পেট্রোল বাহিনী আমাদেরকে গ্রেফতার করবে। আজকে বিভিন্ন জায়গায় আমাদের দায়িত্বশীলরা ছিল, কিন্তু আজকে দীর্ঘ 16-17 বছর ঘাটতি মেরে থাকা এক ফ্যাসিস্টে হটিয়ে আর এক ফ্যাসিস্ট এই বাংলাদেশে আবির্ভাব হয়েছে। আজকে দুর্নীতি বন্ধ হয় নাই, দুর্নীতিগ্রস্ত হাত পরিবর্তন হয়েছে। আজকে চাঁদাবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে। ডাকাতি বন্ধ হয় নাই, ডাকাতির হাত পরিবর্তন হয়েছে। আজকে আমরা তো এই দুর্নীতির জন্য আমরা ওই 5ই আগস্ট আমরা গণ-অভ্যুত্থান করি নাই। আজকে এই চাঁদাবাজির জন্য আমরা এই গণ-বিপ্লব আমরা সৃষ্টি করি নাই। আজকে ছাত্র জনতা তাদের জীবনকে উৎসর্গ করে এই ময়দানে থাকে নাই। আজকে দেখা যায় পুলিশ প্রশাসন আজকে এই এদের ছত্র ছায়ায়
বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা আজকে তারা গ্রহণ করতেছে। আমার কাছে একটি কথা সুন্দর লেগেছে, গত 5ই ডিসেম্বর আইজিপি মহোদয় চ্যানেল 24 একটি কথা বলেছিলেন, আজকে বাংলাদেশের জনগণের আস্থা আমাদের উপর থেকে কমে গেছে, আমাদের উপর তাদের আস্থা নাই, কারণ আমরাই তো তাদের গুলি করার জন্য নির্দেশ দিয়েছিলাম। কথা ঠিক না? কিন্তু পুলিশ ভাইরা আপনারা কি সেই কথাটা ভুলে গিয়েছেন? আপনারা পলায়ন করেছিলেন, আপনারা ব্ল্যাকে থাকতে পারেন নাই, কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় আসে নাই, জামাত ইসলামী ক্ষমতায় আসে নাই, ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে নাই, কিন্তু আজকে অনেক রাজনৈতিক দল আপনার কাছে গিয়ে মামলা দিচ্ছে, মিথ্যা মামলায় মিথ্যা মামলা আপনি গ্রহণ করতেছেন, রাত্রে তাদেরকে রেড দিয়ে গ্রেফতার করতেছেন। এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? আপনারা কি সেই 5ই আগস্ট ভুলে গিয়েছেন? আপনাদের জীবনের নিরাপত্তা ছিল না। আমি আমার পিরোজপুর শহরের কথা বলবো। 5ই আগস্ট আমি সর্বপ্রথম পিরোজপুর শহরে আমি অবস্থান করেছিলাম। বেলা 2টা বাজে আমার পুলিশ ভাইরা ওখানে ডিউটিতে ছিল, সিও অফিস ট্রাফিক আইল্যান্ডের উপরে, সিও অফিসের ব্রিজের উপরে, আওয়ামী লীগের অফিসের পাশে। আমি তাদেরকে একটা কথা বলেছিলাম, আপনারা নিরাপদে আপনারা ব্রাকে চলে যান। আপনারা কি করেন? নিরাপদে আপনারা ব্রাকে চলে যান। ওই আজকে থানায় বিভিন্ন জায়গায় কারা হামলা করেছিল, ইসলামী আন্দোলন কিন্তু হামলা করে নাই। আজকে আমাদের ইন্দুর কালী থেকে এক ভাই এসেছে, তিনি ইসলামী আন্দোলন করেন, কিন্তু এক ব্যক্তি করেছে, সে আগে করেছে আওয়ামী লীগ, এখন করে বিএনপি। আজকে 68 জনের নামে মিথ্যা মামলা দিয়েছেন এবং সেই 68 নম্বরে আমাদের সেই দায়িত্বশীল। ওনাকে বলা হয়েছে যে আপনি মামলা কেন দিয়েছেন, আমাকে চিনেন? আমি চিনি না। তাই আপনি থানায় গিয়ে বলবেন। উনি বলতেছে আমি যদি থানায় যাই তাহলে মামলাটা হালকা হয়ে যাবে। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, খবরদার 5ই আগস্ট আপনারা ভুলে দিবেন না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম এক সময় ছিলেন, তিনি পুলিশকে এড়িয়ে দিয়েছিলেন, আবার পুলিশের হাতে থেকে তিনি নির্যাতিত হয়েছিলেন। আজকে আপনার লুৎফুজ্জামান বাবর, আজকে উনি পুলিশকে এড়িয়ে দিয়েছিলেন, আজকে উনি কিন্তু পুলিশের কাছ থেকে মাধ্যমে লাঞ্ছিত হয়েছেন। অর্থাৎ এই জনগণ কিন্তু জনগণের অবস্থানই রয়েছে। অর্থাৎ এই জনগণকে যদি খুশিয়ে দেন তাহলে আপনাদের অবস্থায় কিন্তু খুব ভয়ানক পরিস্থিতির রূপ নেবে ইনশাআল্লাহ। অর্থাৎ আসুন আগামী ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, যেই নির্বাচনের মাধ্যমে এই দেশের প্রত্যেকটি জনগণের ভোটের মূল্য থাকবে। যেই পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন হবে। যেই জাতীয় সরকারের মাধ্যমে এই দেশে কোনো বৈষম্য থাকবে না, এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, এই দেশে কোনো ঘুষ থাকবে না, এই দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, এই দেশে কোনো দখলদারিত্ব থাকবে না। চিরতরে এই দখলদারিত্ব, দুর্নীতি, চাঁদাবাজিকে যদি কবর রচনা করতে হয়, আগামীতে হাত পাতার পথে ইসলামী আন্দোলনকে সমর্থন দেব ইনশাআল্লাহ। আমরা নিয়োগ করতে পারি না? আমরা সেক্ষেত্রে মাঠে ময়দানে আমরা কাজ করব, আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেব। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা কোন ব্যক্তিকে কোন দলকে নিতে চাই না, আমরা ইসলামকে নিতে চাই। আর এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার জন্য যেই রাজনৈতিক দল কাজ করবে আমরা তাদেরকে সমর্থন দিব ইনশাআল্লাহ। আসুন আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সম্ভবত 25-এ শেষ অথবা 26 সালের নির্বাচন হবে ইনশাআল্লাহ। এর আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন হবে। এর আগে কি হবে? স্থানীয় পর্যায়ে নির্বাচন হবে। এই স্থানীয় পর্যায়ে নির্বাচনে এই শিয়ালকাঠি ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী দিতে হবে। এই শিয়ালকাঠি ইউনিয়নের 9 জন মেম্বার প্রার্থী দিতে হবে। যেই চেয়ারম্যান প্রার্থী হবেন, যেই মেম্বার প্রার্থী হবেন, এই শিয়ালকাঠি ইউনিয়নের সমস্ত মানুষের দুঃখ কষ্ট নির্মূল করার জন্য তারা চেষ্টা করবেন।
এই ধরনের আপনাদের সংগঠনের ভিতর থেকে আপনারা এখন থেকেই প্রার্থী কি করেন বাছাই করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। অতএব আমরা মাঠে কাজ করব, আমরা তৃণমূল পর্যায়ে আমরা ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমাদের মেহনতকে কবুল করুক। আজকে এই প্রোগ্রামে যারা এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমির হযরত শহীদুল চরমায়ের পক্ষ থেকে, ইসলামী আন্দোলন জেলার পিরোজপুর জেলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।